21শে জুলাই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ওই দিনটিতে কলকাতায় একটা রাজনৈতিক সভা চলছে, আর এই রাজনৈতিক সভা ছিল তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ রাজ্যের শাসক দলের। দিনটা 21শে জুলাই 2025, শহীদ দিবসের অনুষ্ঠান ঠিক যেরকম ভাবে প্রত্যেক বছর হয় সেটাই হচ্ছিল। আর ওই দিনে ধর্মতলার মোড়ে প্রায় কয়েক হাজার মানুষ, হাজার হাজার মানুষ তারা অনুষ্ঠান দেখছিলেন। টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছিল, সোশ্যাল মিডিয়া লাইভ স্ট্রিমিং চলছিল, এমনকি বিভিন্ন টেলিভিশনেও লাইভ স্ট্রিমিং চলছিল। মঞ্চ থেকে বক্তব্য, মানুষের নজর ছিল টেলিভিশনের পর্দায়, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের মানুষ। মঞ্চে তখন ভাষণ দিচ্ছিলেন তৃণমূলের প্রথম সারির রাজ্য নেতৃত্ব। তারা ঠিক সেই সময় বলছিলেন বাংলা এবং বাঙালির কথা। সেই ভাষণ আপনাদের জন্য খানিকটা রাখলাম। আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। ঠিক যখন বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে কথা হচ্ছে, ঠিক তখন ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করা বাংলাদেশেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। সেই ভয়াবহ ঘটনা আপনাদের সামনে আজ তুলে ধরব। আমি আপনাদের হোস্ট দোস্ত দেবাশিস চক্রবর্তী। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে সম্ভাষণ। আপনারা দেখছেন একেডি মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম। বাংলাদেশে কি ঘটনা ঘটেছিল আসি এবার সেই গল্পে। ঠিক দুপুর তখন 1:09, ঢাকার আকাশে চক্কর কাটছিল একটি যুদ্ধ বিমান। ভয় পাওয়ার কিছু নেই, এটা যুদ্ধের কোনো মহড়া নয়, বরঞ্চ ট্রেনিং ফ্লাইট চলছে। আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি বাংলাদেশের কোন ঘটনার কথা বলছি। তারিখটা 21শে জুলাই 2025, একটার কিছু পর ঢাকা উত্তরার কাছে মাইলস্টোন নামক একটি বাচ্চাদের প্রাইমারি স্কুলে ভেঙে পড়ল একটি যুদ্ধ বিমান। আর এই যুদ্ধ বিমান ভেঙে পড়ায় মৃত্যু হলো একাধিক মানুষের, আহত হলেন প্রায় শতাধিক ব্যক্তি। আজকে জানেন কেন আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান নিয়ে এসেছি? তার কারণ সব থেকে বেশি আমাদেরকে ব্যথিত করেছে, আমাদের সারা ভারতবর্ষের মানুষকে ব্যথিত করেছে, কারণ ওই মাইলস্টোন স্কুলটি ছিল বাচ্চাদের স্কুল। দগ্ধ অবস্থায়, অর্ধেক জামা কাপড় ছেঁড়া অবস্থায় বাচ্চাগুলো বেরিয়ে আসছিল। দেখে চোখের জল ধরে রাখা যাচ্ছিল না। আবেগ আপ্লুত হয়ে বলছি না, কিন্তু একেবারে সত্যি কথা, এ ঘটনা অত্যন্ত করুণ ছিল। সেই যে ঘটনা আমরা দেখলাম, এর পিছনে কারণ কি ছিল, এর রহস্য কি ছিল? কোন বিমান ভেঙে পড়ল? এই বিমান চালাচ্ছিলেন কে? কেন হঠাৎ করে বিমান মাইলস্টোন স্কুলের ওপরে ঢাকা উত্তরাতে ভেঙে পড়ল? আসুন আজকে বিস্তারিত সেই কথাই বলবো। এই কথা বলতে গিয়ে আমার যেটা এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশের একাধিক সোশ্যাল মিডিয়া, একাধিক মিডিয়া তারা এই বিষয়ের উপর অনুষ্ঠান করেছে, কিন্তু আমি জানি না যে ভারতের দিক থেকে, তার থেকেও বেশি পশ্চিমবঙ্গের দিক থেকে, যারা আমরা বাংলাদেশকে নিজেদের অন্তর আত্মার থেকেও বেশি পছন্দ করি, ভালোবাসি, তারা বিশেষ কোনো অনুষ্ঠান করেছে কিনা। আমি যে ফ্লাইটের কথা বলছি সেই ফ্লাইট হচ্ছে জেএফবিজিআই, অর্থাৎ এই যে মডেলের ফ্লাইট। এবার আপনারা জানতে চাইবেন এটা কোন জেনারেশন ফ্লাইট। এই জেনারেশন গ্রেডের উপরে বোঝা যায় যে কোন ফ্লাইট কত উন্নত। এই যে F7BGI, এই ফ্লাইট থার্ড জেনারেশন ফ্লাইট। এই ক্ষেত্রে উল্লেখ করার মতো বিষয়, ভারতে এই মুহূর্তে 4.5 জেনারেশন এয়ারক্রাফট এবং ফাইটার জেট চলছে, অর্থাৎ খুব স্বাভাবিক থার্ড জেনারেশন একটা ফ্লাইট, এটা পুরনো দিনের হবে, এটাই স্বাভাবিক। সেই ফ্লাইট নিয়ে ঢাকার আকাশে প্রশিক্ষণ চালাচ্ছিল বাংলাদেশ সেনা। আর এই প্রশিক্ষণ চালানোর সময় হঠাৎ করে মাইলস্টোন স্কুলের উপরে ভেঙে পড়ল এই বিমান, যার জেরে 100-র উপরে আহত এবং প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের মৃত্যু হল। আমরা এই ঘটনায় গভীরভাবে সমবেদনা জানাই বাংলার তরফে, পশ্চিমবঙ্গের তরফে এবং সর্বোপরি ভারতবাসী হিসাবে। প্রশ্ন হচ্ছে এখানে যে খুব গুরুত্বপূর্ণ, এই যে
F7 BGI এই ফ্লাইট কার তৈরি? এই ফ্লাইট বেসিক্যালি চীনের তৈরি, অর্থাৎ একটা চাইনিজ এয়ারক্রাফট। এই চাইনিজ এয়ারক্রাফট এই যে ভেঙে পড়লো, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা পুরনো জেনারেশনের ছিল। প্রশ্ন এখানে যে তাহলে বাংলাদেশ পার্লামেন্টে সামরিক খাতে যে বরাদ্দ, সেই বরাদ্দের উপর বাংলাদেশ সরকার আর কবে ভাববেন? আমি হাসিনার সময়কার কথা বা ইউনূস সাহেবের সময়কার কথা বলছি না, কিন্তু এটা বাস্তব যে একটা থার্ড জেনারেশন এয়ারক্রাফট নিয়ে মহড়া চালানো হচ্ছিল, এটা ভয়াবহ। কিন্তু এবার প্রশ্ন আসছে যে বাংলাদেশে কত এই মডেলের বিমান রয়েছে। এই মডেলের বিমান বাংলাদেশ 2013 সালে 16টা বিমান কেনে। এই বিমান অর্থাৎ যার মডেল হচ্ছে F7 BGI, থার্ড জেনারেশনের এয়ারক্রাফট, চীনে তৈরি। এই ফ্লাইট 2018-তেও এরকম একটি বিমান ভেঙে পড়েছিল বাংলাদেশে। দুঃখের বিষয় যে বাংলাদেশ সরকার তার থেকেও কোনো শিক্ষা নেয়নি। যেটা জানা যাচ্ছে, এই ফ্লাইট যে চালাচ্ছিল সে হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তৌকির মেধাবী স্টুডেন্ট ছিলেন, বাংলাদেশের একাধিক ফাইট স্কোয়াড্রনে কাজ করতেন তৌকির বলে আমরা জানতে পাচ্ছি। তৌকিরের মেধা নিয়ে বা তার প্রত্যুৎপন্ন মস্তিত্ব নিয়ে কোনো কথা নেই। তাহলে এই বিমান অ্যাক্সিডেন্ট হলো কি তৌকিরের গাফিলতিতে? এই ক্ষেত্রে ভারতের বিমান AI-171 অর্থাৎ আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটওয়ে বিমানবন্দরে যাওয়ার পরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই ভেঙে পড়েছিল A1-171 অর্থাৎ এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই বিমানের তথ্য তল্লাশ করতে দেখা যাচ্ছে বোয়িং 787 মডেলের, বোয়িং 787 ড্রিমলাইনার মডেলের এই বিমান আগে কখনোই দুর্ঘটনার কবলে পড়েনি। এবং এই নিয়ে তত্ত্ব অনুসন্ধান হয়, তদন্ত চলতে থাকে। ফ্লাইটের ব্ল্যাক বক্স উদ্ধার হয়, অর্থাৎ দুটো ব্ল্যাক বক্সই উদ্ধার হয়। ভারতের এই বিমান দুর্ঘটনার ক্ষেত্রে যে প্রিলিমিনারি রিপোর্ট, অর্থাৎ যেটা AAIB, অর্থাৎ যে সংস্থা AAIB যারা তদন্ত করছিলেন তারা একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছেন। তারা কি বলছেন সেখানে? তারা বলছেন যে এই ক্ষেত্রে ফ্লাইটের ফুয়েল ডিপার্টমেন্টে কোনো সমস্যা থাকতে পারে। কিসের সমস্যা? তারা পরিষ্কার করে বলছেন যে কাট অফ বাটন এবং রান বাটন এর প্রবলেম ছিল। এক্ষেত্রে প্রশ্ন আসছে যে কাট অফ করা হয়েছিল বাটন, কিন্তু যখন দুর্ঘটনা ঘটলো তারপরে দেখা গেল যে ফ্লাইট কিন্তু রান মোডেই রয়েছে। তাহলে এক্ষেত্রে দুর্ঘটনার আগে কোনো সময় নিশ্চিতভাবে এই ফ্লাইটের যে বাটন সেটা কাট অফ হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে দুটো কনভারসেশন সামনে এসছে। কি সেটা? এক হচ্ছে খুব সম্ভবত ক্যাপ্টেন, কারণ কে বলছেন আর কে উত্তর দিচ্ছে এটা খুব পরিষ্কার করে AIB বলেনি। উচিত, আমি চাইবো একজন ভারতবাসী হিসাবে কে কথা বলছেন আর কে উত্তর দিচ্ছেন সেই প্রসঙ্গটা সামনে আনা হোক। এই ক্ষেত্রে AIB বলছে হোয়াই ডিড ইউ সুইচ অফ, হোয়াই ডিড ইউ কাট অফ। একজন পাইলট আরেকজনকে বলছেন, অন্যজন উত্তর দিচ্ছেন আই ডিড নট ডু ইট, অর্থাৎ আমি এটা করিনি, আই ডিড নট। এই উত্তর আসছে আরেকজনের পাইলটের থেকে। কে বলছেন, কেন বলছেন, এই প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। আপনারা জানেন এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ফেলিয়ারের কথাও আসছে, কারণ একমাত্র যিনি সার্ভাইভাল অর্থাৎ এই বিমান দুর্ঘটনায় যিনি বিমান যাত্রী ছিলেন বিশ্বাস কুমার রমেশ, তিনি বলেছেন যে ফ্লাইটে কিন্তু কোনো একটা সময় লাইট একটু আনইউজুয়ালি লাইট ব্লিঙ্ক করেছিল, অর্থাৎ লাইট বেড়ে গিয়েছিল, কমে গিয়েছিল। এই ক্ষেত্রে মনে হয় যে ইলেকট্রিক্যাল ফেলিয়ার থাকতেও পারে। পরবর্তীকালে তদন্তের রিপোর্ট AIB বের করবে আগামী 1 বছরের মধ্যে। তখন পরিষ্কার হয়ে যাবে যে আহমেদাবাদ এবং গ্যাটওয়ে বিমান যে দুর্ঘটনা, অর্থাৎ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে দুর্ঘটনা, তার পেছনে প্রকৃত কারণ। আসুন সরাসরি চলে আসি বাংলাদেশের ঘটনায়। এই যে বাংলাদেশে যে ফ্লাইট ছিল F7 BGI, এটা কাদের তৈরি? এটা চাইনিজ এয়ারক্রাফট। আমি বললাম এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 বিমানের সমতুল্য। যখন আমরা MiG-21 এর কথা বলছি, অর্থাৎ MiG-21 সোভিয়েত ইউনিয়নের তৈরি এই বিমানের কথা বলছি, তখন ডেফিনেটলি আপনাদেরকে যার কথা বলতে হবে সেটা হচ্ছে স্কোয়াড্রন লিডার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানের কথা। আপনাদের মনে থাকবে
তারিখটা হলো 22/2/2019। আজকের প্রথম এপিসোড এই পর্যন্তই। পরবর্তী এপিসোডের জন্য নজর রাখুন একেডি ডিজিটাল প্ল্যাটফর্মে।